বাংলাদেশের রাজনীতিতে যখন অনিশ্চয়তা, প্রশ্ন আর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা, ঠিক সেই সময়ে বাংলাদেশের আগামী দিনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ এক বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বক্তব্যে তিনি শুধু রাজনীতির কথা বলেননি, তিনি বলেছেন আগামী বাংলাদেশ কেমন হবে, কিভাবে চলবে রাষ্ট্র, জনগণের অধিকার, গণতন্ত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নিয়ে। অনেকেই বলেছেন এই বক্তব্য আসলে একটি রাজনৈতিক ঘোষণা, আবার কারো মতে এটি ভবিষ্যৎ বাংলাদেশের একটি দিক নির্দেশনা। তাই প্রথমে আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব তারেক রহমান ঠিক কি বলেছেন, কোন প্রেক্ষাপটে তিনি এই বক্তব্য দিয়েছেন এবং এর মূল বার্তাগুলো কি। আর বক্তব্যটি দেখার পর আমি আমার ব্যক্তিগতভাবে আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আগে আমরা দেখে নিই তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঠিক কি বলেছেন। সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদের সকলকে, সম্পাদকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সংবাদপত্রের মালিকবৃন্দ সহ বীর সাংবাদিকবৃন্দ সহ যারা উপস্থিত আছেন, প্রথমেই আপনাদের সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেশে আসার পরে খুব স্বল্পতম সময়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি এবং আপনারা যে কষ্ট করে অনুষ্ঠানে এসেছেন তার জন্য আমি আন্তরিকভাবে আমার এবং দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা এখানে এই মঞ্চে এসে একটু আগে বক্তব্য রেখেছেন, তাদের সব বক্তব্য থেকে খুব পরিষ্কারভাবে কয়েকটি জিনিস বোধহয় ফুটে উঠেছে, অর্থাৎ আগামী দিন, ফিউচার। এবং ফিউচারটাকে যদি আমরা 2-3 ভাগে ভাগ করি তাহলে একটি দেখতে পাচ্ছি, সেটি ব্যক্তি হিসাবেই হোক অথবা একজন সংবাদ কর্মী হিসাবেই হোক, আপনার স্বাধীনতা, আপনার নিরাপত্তা। আমরা আরেকটি জিনিস মনে হয় আমার চোখে যেটা পড়েছে যারা বক্তব্য রেখেছেন, সেটি হচ্ছে যে গণতান্ত্রিক বা রাজনৈতিক যে অধিকারটি মানুষের, আপনার, আমার, আমাদের সকলের, সেটির ব্যাপারে একটা কনসার্ন সকলে এক্সপ্রেস করেছেন। এবং খুব সম্ভবত একজন বক্তাই এখানে একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে আগামী দিন, ফিউচারটা কেমন হবে। আমি দেশে অনেকদিন থাকতে পারিনি, কি কারণে সে প্রসঙ্গে গেলাম না, আপনাদের কম বেশি ধারণা আছে। তবে সারাক্ষণই দেশের সাথে আমার যোগাযোগ ছিল। দেশের মানুষের সাথে কি হয়েছে, এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে, ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলতে চাইছি, ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখন আমার চোখের সামনে ভাসে। কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি, রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে, যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে, সেটি আমি জানি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার 60 লক্ষ নেতাকর্মী, এবং তার থেকে আরেকটি হৃদয় বিদারক আমার জন্য হচ্ছে, সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে। কাজে এই ঘটনা যদি আমরা সকলে এসবগুলোকে এক করি, তাহলে যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন। তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয়। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি, তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। এখানে একজন বক্তা বলেছেন, পানির কথা বলেছেন, ওনার সাথে আমার কিছুদিন আগে কথা ছিল, ওনার কাছে সামনে আমি আরো বিষয় তুলে ধরেছি। আমার দেশে ফিরে আসার পরে আমি যে কবার আমার বাইরে যাওয়ার একটু বেশি সুযোগ হয়েছে, আমি সাভারে গিয়েছিলাম, আরো কয়েকটি জায়গায় গিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে, নতুন প্রজন্ম
একটি আশা দেখতে চাইছে। এখানে একজন সংবাদকর্মী, নারী সংবাদকর্মী, নারীর নিরাপত্তা বা নিরাপত্তা নিয়ে কথা বলেছেন উনি। আমরা মনে করি নিরাপত্তা শুধু নারীর না, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হওয়া উচিত। ছোট যদি একটি এক্সাম্পল দিই, খুব সম্ভবত বাংলাদেশে বছরে 7,000-এর মতন মানুষ, খুব সম্ভব গত বছর 7,000-এর মতন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমার কাছে বিষয়টি খুব অস্বাভাবিক লাগে। আমার ধারণা আপনারা যদি একটু চিন্তা করেন, আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি অস্বাভাবিক লাগবে, কিন্তু ঘটনাটি ঘটছে, কোনো বছর বেশি, কোনো বছর কম। এই অস্বাভাবিক ঘটনাটি কেন ঘটবে? একজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে অধিকাংশ ক্ষেত্রে যারা মারা যাচ্ছে, আমরা যদি তাদের সামাজিক স্ট্যাটাসটা দেখি, খুব যে অবস্থাপন্ন লোক যারা আর্থিকভাবে সচ্ছল তারা যে মারা যাচ্ছেন তা না, কিন্তু যে মানুষগুলো মারা যাচ্ছে সেই মানুষরা হয়তো তাদের ফ্যামিলির অনলি আর্নিং সোর্স। মারা যাবার পরে সেই ফ্যামিলিটির কি হচ্ছে, অথবা লোকটি যদি পঙ্গু হয়ে যায়, মানুষটি যদি পঙ্গু হয়ে যায়, তাহলে তার ফ্যামিলির উপরে কি হচ্ছে, এই বিষয়টি বোধহয় আমাদেরকে নজরে আনা উচিত। এখানে শাহেখ সিরাজ সাহেব বসে আছেন, ওনার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত। কৃষকদের কি অবস্থা এখন, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। উনি ভালো বলতে পারবেন, আমার যতটুকু ধারণা আছে যে মানে সরাসরি জমিতে কৃষিকাজের সাথে জড়িত জমির মালিক এরকম কৃষকের সংখ্যা প্রবাবলি 1.5 কোটির মতন সারা বাংলাদেশে, 1,50,00,000-এর মতন। এর মধ্যেও ডিফারেন্ট ক্যাটাগরির কৃষক আছে। এই কৃষকদের বিভিন্ন অসহায়ত্বের নিউজ আপনাদের সংবাদপত্রে প্রকাশ হয়, বিভিন্ন সময় আপনাদের খবরেই প্রকাশিত হয়েছে, বিভিন্ন সময় সেটি ইলেকট্রনিক মিডিয়া হোক, সেটি মেইন মিডিয়া প্রিন্টেড মিডিয়াতেই হোক, প্রকাশিত হয়েছে। এদের ব্যাপারে আমি আমার বিগত সরকারের কথা বলবো, আমার দলের বিগত সরকারের কথা বলবো। সেই সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এত বিশাল সংখ্যক মানুষ, যারা 20 কোটি মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা করছে, খাওয়ার অন্যের সংস্থান করছে, সেই এত বড় সমাজটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, তাদের হয়তো সেভাবে বলার সুযোগ নেই। এখানে আপনারা সংবাদপত্রের যারা কর্মী আছেন, আপনারা আপনাদের কিছু সমস্যার কথা বলেছেন। আপনাদের সমস্যাটা আমাদের জন্য শুনতে জানতে সহজ হয়, বিকজ আমাদের জন্য একটা ভেন্যু আছে যেখানে আমরা আলাপ করতে পারি। কিন্তু ওই কৃষকগুলো যাদের কোনো ভেন্যু নেই, যারা এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পারছে না, তারা কিভাবে বলবে কথাগুলো? কাজে তাদের কথাটাও তো আমাদেরকে জানতে হবে। কাজে এই বিষয়গুলি সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় এই সকল এরকম আরো অনেকগুলো বিষয় আছে। আমরা নারীর স্বাধীনতার কথা বলছি। বেগম রোকেয়া নারীর শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন। মরহুমা বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার ব্যাপারটা নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, এই যে নারীরা শিক্ষিত হয়েছে এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। একটু আগে আমি যে ফ্যামিলি কার্ডটা বলেছিলাম, সেটার লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সেটাই, এই নারী সমাজকে গড়ে তোলা। আমাদের হিসাব মতে বাংলাদেশে 4 কোটি ফ্যামিলি আছে। আমরা যদি পরিবার হিসাবে ভাগ করি, এবারে যে একটি পরিবারে 5 জন করে সদস্য ধরা হয়েছে। আমরা এই ফ্যামিলি কার্ডটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি, আমাদের পরিকল্পনাগুলো। কারণ এখানে একজন সাংবাদিক উল্লেখ করেছেন যে 25 তারিখে যখন আমি এসেছি, আমি একটি কথা বলেছিলাম মার্টিন লুথার কিং এর মতন, আই হ্যাভ এ ড্রিম, যেমন বলেছিল 62 বছর আগে মার্টিন লুথার কিং। আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে একটি অংশ আছে বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী, তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে। একজন গৃহিণী বা একজন হাউস ওয়াইফ যে পাবেন কার্ডটা সারা জীবনের জন্য না, আমরা 5 থেকে 7 বছর নেব। এই 5 থেকে 7 বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা টাকার হিসাবে হতে পারে, অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। কারণ আমরা দেখেছি যে একজন নারী, একজন স্ত্রীকে বা একজন গৃহিণীকে যদি একটি সাপোর্ট দেওয়া হয়, সেটি সে তার ফ্যামিলির জন্য সঠিকভাবে খরচ করে দেন একজন পুরুষ। এবং আমরা রিসার্চে দেখেছি যে যদি 5 থেকে 7 বছর দেওয়া যায়, তাহলে সে যেই অর্থটা তার হাতে জমা হয়, সে মূলত 3টি কাজে খরচ করে। প্রথমত তার ফ্যামিলির স্বাস্থ্যের পেছনে, দ্বিতীয়ত
তার ফ্যামিলির ছেলে মেয়েদের শিক্ষার পিছনে তৃতীয়ত সে যে অর্থটা জমা করতে পারে সেটি সে ছোট ছোটভাবে ইনভেস্ট করে। খুব স্বাভাবিকভাবে এইভাবে যখন সে ইনভেস্ট করা ধরবে, স্বাভাবিকভাবে তার গ্রামের লোকাল ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার উপজেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার জেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে। তার পরিবারটা শিক্ষিত এবং তার পরিবারটা যদি হেলদি হয়, এভাবে পুরো গ্রামটা হবে, এভাবে পুরো উপজেলাটা হবে, এভাবে পুরো জেলাটা বিভাগ, একসময় গিয়ে দেশটা হবে। 4 কোটি ফ্যামিলির মধ্যে আপনারা বলতে পারেন একবারে কি দেওয়া সম্ভব কিনা? না, 4 কোটি ফ্যামিলির মধ্যে একবারে দেওয়া সম্ভব না। গ্র্যাজুয়ালি আমরা যাব, যারা প্রান্তিক, যারা যাদের যাদের নিডফুল আন্ডার প্রিভিলেজ, তাদেরকে দিয়ে আমরা শুরু করবো। সুপ্রিয় দর্শক, আপনারা তো দেখলেন তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কি বলেছেন। একদিকে এই বক্তব্য অনেক মানুষের মনে আশার আলো কেটাতে পারে, অন্যদিকে সমালোচনাও করতে পারে। কথার চেয়ে কাজই শেষ পর্যন্ত আসল। তবে এ কথা অস্বীকার করার উপায় নাই, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এমন বক্তব্য এই মুহূর্তে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা এই বক্তব্যকে কিভাবে দেখছেন? আপনাদের মতে আগামী বাংলাদেশ কেমন হওয়া উচিত? অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমি এখন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।